ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল বারী, মাননীয় প্রতিমন্ত্রী, জয়পুরহাট 2। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্যের শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এই দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং বিশ্ব দরবারে একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা যিনি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। আমি শ্রদ্ধা জানাই এদেশে সংসদীয় গণতন্ত্রে যিনি প্রবর্তন করেছেন, নারীর অধিকার, নারী শিক্ষার যিনি পথ প্রদর্শন করেছেন, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা জানাই। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম খুন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি আমি উষ্ণ অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে, যিনি এশিয়ার 2টি গুরুত্বপূর্ণ দেশ সফর করে তার নিজের এবং দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আন্তর্জাতিকভাবে এই দেশকে একটি উচ্চমাত্রায় নিয়ে গেছেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতায় অনেকগুলো বিষয় এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মহোদয়গণের কাছ থেকে এসেছেন যে বাজেটটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। একটি বাজেট বছরের আয় ব্যয় হিসাব শুধু নয়, বাজেটের ভিতরে আর্থসামাজিক অবস্থা, দেশের উন্নয়নের সাথে সাথে দেশটি ভবিষ্যতে কিভাবে মানুষের কল্যাণে যে কাজগুলো হবে, আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন বিষয় যেগুলো জড়িত, সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে। এটি একটি দলিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট প্রণয়নের জন্য দীর্ঘ সময় তিনি বিভিন্ন সেক্টরের সাথে কথা বলেছেন। মাননীয় অর্থমন্ত্রী নিরলস পরিশ্রম করেছেন। এই বাজেট একটি জনবান্ধব বাজেট এবং বাস্তবায়নযোগ্য। এই বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এখানে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি বিষয়, যেমন বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগ যাতে দেশে আসে এবং যাতে মানুষ এখানে বিনিয়োগ করতে পারে, এজন্য যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতা যাতে না থাকে, ওয়ান স্টপ সার্ভিস এটির ব্যবস্থা রাখা হয়েছে। আর্থিক খাতের সংস্কারের বিষয়ে ব্যাপকভাবে এখানে আলোচনা করা হয়েছে। ব্যাংক ব্যবস্থা, মাননীয় স্পিকার, যেখানে ব্যাংক ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, সেখান থেকে উঠে আসতেছে। এখন যে ইসলামিক কতগুলো ব্যাংক নিয়ে যে নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে, সেই ব্যাংকেও কিন্তু এখন কাস্টমারদেরকে টাকা দেওয়া তারা শুরু করেছে। মাননীয় স্পিকার, জ্বালানি নিরাপত্তা, আমরা জ্বালানি নিয়ে একটু সংকটে ছিলাম। জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের যাতে জ্বালানি ব্যবস্থাপনা এবং সেই সাথে জ্বালানি সংরক্ষণের জন্য যাতে আমরা দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে পারি, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। কর্মসংস্থান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি, মাননীয় স্পিকার, এখানে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতার ব্যবস্থা, স্বাস্থ্য কার্ড, এই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে তত মূল্যস্ফীতি কমবে এবং মানুষের ভিতরে স্বস্তি শান্তি আসবে। দ্রব্যমূল্য, মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য স্থিতিশীল আছে
এখানে হঠাৎ করে একসময় বলা হলো যে চালের দাম বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই তিনি ওই বিষয়টি দেখেই নির্দেশনা দেন। মাননীয় বাণিজ্যমন্ত্রী সহ আমরা যাই বাজারে, এবং বাজারে চালের দাম স্থিতিশীল। এখানে ধান ক্রয় করা হচ্ছে, চাল ক্রয় করা হচ্ছে, যাতে কৃষক ভাইয়েরা যাতে তাদের উৎপাদন খরচ সহ যে মূল্যটি সরকার থেকে নির্ধারণ করা হয়েছে সেই মূল্যটি পায়, এবং এটি সারা দেশে চলমান আছে। মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ এবার ওয়াকিবহাল এবং ওনারা সহযোগিতা করছেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির উপরে জোর দেওয়া হয়েছে। আমি আমার নিজের এলাকার দুটি কথা বলবো। এখানে আঙ্গুর চাষ, অ্যাভোক্যাডোর মতো ফল, এখানে স্ট্রবেরি, এই ধরনের ফলগুলো কিন্তু চাষ হচ্ছে। মানুষকে যদি স্বস্তি দেওয়া যায়, মানুষকে যদি তাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, সকলেই কাজ করে কিন্তু দেশকে উন্নত করবে। আরেকটি বিষয়, মাননীয় স্পিকার, আমি কথা বলবো সুশাসন। এখানে কথা আসছে সকল ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেই সাথে সকল নিয়োগ পদায়নের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে সততা, দক্ষতা এবং মেধা, এটির উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ একটি মেধাবী, সৎ এবং দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সকল ক্ষেত্রে সততা এবং দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেভাবেই 17 বছরে যে প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল সেই প্রশাসন ব্যবস্থাকে সেইভাবে গড়ে তোলা হচ্ছে। এবং সরকারের যে উন্নয়ন কর্মসূচি যেটি আছে, এখানে 3 লক্ষ কোটি টাকা, 3,16,75 কোটি টাকা, এই টাকাটি যে ব্যয় হবে, সরকারের একটি টাকাও যেন অপচয় না হয় সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওয়াকিবহাল। একনেকের মিটিংগুলোতে থ্রেড বিয়ার ডিসকাশন হয়, মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রত্যেকটা বিষয় দেখেন এবং মনিটর করেন, এবং যাতে টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় হয় এটা উনি নির্দেশনা দেন, এবং সেটিকে কার্যকর করার জন্য সকলকে উনি সেই পরামর্শ এবং সেই মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন। এখন যদি এই টাকা সঠিকভাবে ব্যয় হয় তাহলে এটি মানুষের আয়, এবং এই আয় থেকেই আয় যত বেশি হবে ততই কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে আয় বাড়বে, আয় বাড়লে বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক যে সার্কেল, এই সার্কেল অনুযায়ী আমরা এই উন্নত দেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা জনাব শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট 3, আপনার সময় 8 মিনিট। অনুপস্থিত। মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4, নেই। জনাব আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 1,